আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন। তো যারা যুক্ত হচ্ছেন একটু তারা লাইভটা শেয়ার করবেন, যারা যুক্ত হচ্ছেন তারা লাইভটা শেয়ার করবেন দ্রুত, যাতে একটু ভিউয়ার চলে আসে এবং আমরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়ে চলে যেতে পারি। সো আমাদের সাথে অলরেডি 3 জন যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন একটু প্লিজ যুক্ত হওয়ার সাথে সাথে একটু লাইভটা শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন, আপনার টাইমলাইনে চলে যাক, বা আপনি যে গ্রুপগুলোতে অ্যাড আছেন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন, যাতে করে আমাদের ক্লাসটা সবাই এনজয় করতে পারে। একটু সবাই আমাকে কনফার্ম করেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা। দেখেন তো বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা। কামাল উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। কামাল ভাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, একটু শেয়ার করে দিবেন। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবার কাছে অনুরোধ একটু লাইভটা বেশি বেশি শেয়ার করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, তখনই আমরা ভিউ পাবো এবং আমাদের মূল আলোচনায় যেতে পারবো। তো আমাদের সাথে রোদেলা রুমি যুক্ত হয়েছে। আমাদের সাথে অলরেডি 7 জন চলে আসছে। সো আপনারা একটু শেয়ার দেন প্লিজ, একটু শেয়ার দেন, একটু শেয়ার দেন, যাতে করে একটু দ্রুত সবাই চলে আসুক। মিজানুর রহমান ঢাকা থেকে, থ্যাংক ইউ মিজান। মিজানুর রহমান ভাই একটু শেয়ার করে দিয়েন, রোদালা রুমি একটু শেয়ার করে দিয়েন আপু। ওকে, থ্যাংক ইউ মিজানুর রহমান। সবাই একটু আমাকে কনফার্ম করেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা। রাসেল রানা সিরাজি যুক্ত হয়েছেন, রাসেল রানা সিরাজি একটু লাইভটা শেয়ার করে দিবেন ভাইয়া। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আসলে দীর্ঘদিন ধরেই বিসিএস কনফিডেন্স কিশোরগঞ্জ শাখার ছাত্রদের সাথে আসলে কোনো দেখা বা কথা হচ্ছে না, কারণ সেই করোনার আগে ক্লাস নিয়ে আসছে, এরপরে আর করোনার মধ্যে তো আসলে কোথাও ক্লাসও হয়নি। তো যাই হোক, আশা করি যারা যেখানে আছেন ভালো আছেন। সো আজকের বিসিএস কনফিডেন্স লায়ন তাসনিমে গিয়াস পরিচালিত কিশোরগঞ্জ শাখার লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুমন স্যার আছি আপনাদের সাথে। আজকের প্রাইমারি নিয়োগের ইংলিশ নিয়ে কথা বলবো। সো এবং এই লাইভটি কিশোরগঞ্জ শাখা থেকে পরিচালিত হচ্ছে। সবাইকেই আমি অনুরোধ করব একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কেউ বঞ্চিত না হয় বা আলোচনাগুলো সবাই শুনতে পারে। কারণ আজকের আলোচনা থেকে হয়তোবা একজনের জীবন চেঞ্জ হয়ে যেতে পারে, বা একজনের ভালো কিছু হতে পারে, বা একজনের হয়তোবা সে গতি পাচ্ছে না, লেখাপড়া ভালো গতি পেতে পারে। সো অবশ্যই অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। ও আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। আশিকুল ইসলাম শেখ যুক্ত হয়েছেন সেই সুদূর কিশোরগঞ্জ থেকে। সো আশিকুল ইসলাম শেখ খুব ভালো একজন লেখকও বটে। আশিকুল ইসলাম ভাই অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। আপনার কিশোরগঞ্জের যে গ্রুপগুলো আছে, পেজগুলো আছে, পেজগুলোতে একটু শেয়ার করে দিবেন, যাতে কিশোরগঞ্জের সকল ছাত্রছাত্রীরা আজকের আমাদের লাইভটা দেখতে পায় এবং শুনতে পায়। সো আশিকুল ভাই অবশ্যই অবশ্যই আপনি একটু দায়িত্ব নিয়ে কিশোরগঞ্জের আপনাদের যে বড় বড় গ্রুপগুলো বা পেজগুলো আছে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। হাদিউজ্জামান যুক্ত হয়েছে, ধন্যবাদ ভাইয়া। ইয়ামিন যুক্ত হয়েছে। সো যাই হোক, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে। হাদিউজ্জামান অলরেডি শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ।
ওয়ালাইকুম আসসালাম আদিউজ্জামান। সো যাই হোক, আজকে আমরা প্রাইমারি নিয়োগের ইংলিশ বিষয়ে কথা বলবো। সো প্রাইমারি নিয়োগের ইংলিশ বিষয় নিয়ে কথা বলতে গেলে আমাদের ছাত্রছাত্রীরা প্রায় একটা কথা বলে যে ভাইয়া আসলে আমরা তো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, আসলে বিসিএস এর প্রিপারেশনের সাথে প্রাইমারি নিয়োগের প্রিপারেশনের পার্থক্য কোথায়, বা প্রাইমারি নিয়োগের আসলে ইংলিশের যে সিলেবাসটা, এই সিলেবাসটা আসলে পার্থক্যটা কোথায়। সো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করব এবং এর পাশাপাশি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক দেখাবো যেখান থেকে আমাদের বিসিএস প্রাইমারি নিয়োগে প্রায় কোশ্চেন হয়ে থাকে। এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। তো আমি লাইভটি শুরু করার আগে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিশোরগঞ্জ শাখার পরিচালক হিমেল ভাইকে, যিনি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আপনার জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি আমাদের সকল ছাত্রছাত্রী যারা ধৈর্য ধরে আমাদের লাইভটা শুনছেন বা দেখছেন, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সো একটু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করেন, একটু লাইভটা শেয়ার করেন প্লিজ, সবাই একটু শেয়ার করেন। আপনারা একটু শেয়ার করলে ভিউ বাড়বে, তখন আলোচনাটা আরো ভালো লাগবে। সো প্লিজ একটু শেয়ার করে দেন সবাই। সো আমি যেখানে ছিলাম যে বিসিএস এবং প্রাইমারির ইংলিশ যে সিলেবাসটা, আমরা জানি যে বিসিএস এ ইংলিশে 35 মার্ক থাকে, যেখানে 20 মার্ক থাকে ল্যাঙ্গুয়েজের উপরে এবং 15 মার্ক থাকে লিটারেচারের উপরে। আলাদা আলাদা করে আমাদের 35 মার্ক থাকে বিসিএস এ। কিন্তু প্রাইমারি নিয়োগে আসলে ইংলিশ আসবে 20 মার্ক। এখানে ল্যাঙ্গুয়েজ লিটারেচার আলাদা নেই। 20 মার্কের ভিতরে আপনি ধরতে পারেন 20 মার্কই গ্রামার, বড় জোর একটা কিংবা দুইটা কোশ্চেন আসে লিটারেচার থেকে, বড় জোর একটা কিংবা দুইটা কোশ্চেন লিটারেচার থেকে আসে, তাও সিম্পল কিছু বিষয়। তার মানে আপনি ধরে নেবেন প্রাইমারি নিয়োগের কোশ্চেনটা সম্পূর্ণটাই ল্যাঙ্গুয়েজের অর্থাৎ গ্রামারের, অর্থাৎ কি গ্রামার থেকে 20টা কোশ্চেন আসবে। এখানে গ্রামারের ভিতরে আপনার দুইটা পার্টে থাকবে, একটা থাকবে গ্রামার আর একটা থাকবে ভোকাবুলারি। একটা হলো গ্রামার থাকবে আর একটা হলো ভোকাবুলারি থাকবে। তার মানে আপনি ধরে নেবেন 10 থেকে 12টা কোশ্চেন থাকবে গ্রামারের উপর, 8 থেকে 10টা কোশ্চেন থাকবে ভোকাবুলারির উপর। এর মধ্যে 2-1টা কোশ্চেন লিটারেচারে চলে আসবে। সো এই 10 থেকে 12টা কোশ্চেন আপনার কালেক্ট করতে হলে আপনাকে অবশ্যই গ্রামারের বেসিক জিনিসগুলো জানতে হবে, গ্রামারের মূল বিষয়গুলো বুঝতে হবে, কোন টপিকটা আপনি পড়বেন, কোন টপিকটা ছাড়বেন, কোনটা আপনি বেশি পড়বেন, কোনটা কম পড়বেন, কোন জায়গায় কোশ্চেন আসবেই, এই বিষয়গুলো অবশ্যই আপনার জানা জরুরি। কথা কি বুঝাতে পারছি কিনা? এখন দেখেন বিসিএস এর সাথে আসলে প্রাইমারি নিয়োগের মূল যে পার্থক্যটা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করেন, অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমার একটু অনুরোধ, অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। সো আমি যেটা বলতে চেয়েছি যে বিসিএস এর সাথে আমাদের মূল যে পার্থক্যটা সেটা হলো কিছু টপিক আছে যেগুলো আমরা বিসিএস এ ধরি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু প্রাইমারি নিয়োগে সেগুলো হয়ে যাবে লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে। আবার কিছু টপিক আছে যেটা বিসিএস এ লেস ইম্পর্টেন্ট কিন্তু প্রাইমারিতে হয়ে যাবে মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এরকম বেশ কিছু টপিকে আমাদের কিন্তু গড়মিল আছে। যেমন করে আমি বলতে পারি যে ধরেন নেয়ারেশনের মতো একটা টপিক, নেয়ারেশন কিন্তু বেসিক্যালি বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রদত্ত যে বিসিএস এর সিলেবাসটি দিয়েছেন সেখানে কিন্তু নেয়ারেশনের কোনো টপিক দেননি। ইংলিশে কিন্তু নেয়ারেশনের কোনো টপিক বিপিএসসি দেননি, কিন্তু প্রাইমারিতে কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে 100%, এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে। এবার সেটা কিন্তু বিসিএস এর একবারে সিলেবাস বহির্ভূত। যেমন দেখেন ট্যাগ কোশ্চেন কিন্তু বিসিএস তো ভালো, অন্যান্য তবেও খুব কম আসে, কিন্তু প্রাইমারিতে কিন্তু আসার মতো। প্রাইমারিতে কিন্তু একটা কোশ্চেন অনেক সময় ট্যাগ কোশ্চেন দেখি দিতে পারে, আমরা কিন্তু এগুলো অনেক সময় আমরা পড়ি না। এরপরে আসেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা বিসিএস আমরা লেস ইম্পর্টেন্ট ধরি। সারা বিসিএস এর জীবনে 2-3টা প্রশ্ন আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে, 2-3টা সারা বিসিএস এর জীবনে
মাত্র 2-3টা প্রশ্ন আসছে ট্রান্সফরমেশন থেকে টোটাল বিসিএস এর জীবনে। কিন্তু প্রাইমারি নিয়োগে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আপনার জন্য একবারে ফরজ, একটা থাকবে, ভাগ্য ভালো দুইটাও আসতে পারে। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এগুলো বিসিএস এ খুব একটা আসে না, আর বিসিএস আমরা খুব একটা জোর দিয়ে পড়াইও না। বাট প্রাইমারি নিয়োগে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন কমন, প্রশ্ন থাকবেই। তাহলে এই যে একটা ভেরিয়েশন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবার দেখেন, বিসিএস এর প্রশ্ন কখনো রিপিট হয় না, বিসিএস এ বড় জোর 10%, 20% তাও হয় না, 10%ও খুব কম রিপিট হয়। তার মানে বিসিএস এর প্রশ্নগুলো আছে সম্পূর্ণ নতুন। কিন্তু এই যে প্রাইমারি নিয়োগের প্রশ্ন কিন্তু অনেক সময় বিগত বিভিন্ন জবের কোশ্চেন রিপিট হয়। সো এগুলো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জায়গাটা পড়বেন, কোন জায়গাটা ছাড়বেন। এই যে ঘোষানো একটা প্রস্তুতি যদি হয়, তাইলে কিন্তু চাকরিটা পাওয়া খুবই সহজ, খুবই সহজ। সো এই বিষয়ে আপনাকে যেটা, যে আমাদের বিসিএস কনফিডেন্স কিন্তু আজকের প্রতিষ্ঠান না, অনেক আগের প্রতিষ্ঠান, 30 বছর ধরে আমাদের বাংলাদেশে। সো এরা আমাদের যে এক্সপার্টরা আছেন তারা বুঝেন যে কোন জায়গায় আপনার পড়তে হবে, কোন জায়গায় ছাড়তে হবে, যেটা আপনি বুঝবেন না। কারণ পদ্মা নদী কোন জায়গায় ইলিশ মাছের ঝাঁক আছে সেটা কুবের মাঝি ভালো বুঝেন, সেটা আমি কিন্তু বুঝবো না। কিন্তু ভার্বের 56 প্রকার বা 60 প্রকার ভার্বের ভিতর প্রাইমারি নিয়োগের জন্য কোন প্রকারটা দরকার, ওইটা আমরা বিসিএস কনফিডেন্সের ইংলিশের এক্সপার্ট যারা আছি আমরা ভালো বুঝি, বাট সেটা কিন্তু সকল স্টুডেন্ট বুঝবে না। সো এই জন্যই আসলে আমাদের কোচিং এর প্রয়োজন, বা আমাদের একজন দিক নির্দেশক দরকার, বা আপনি ভালো কিছু করার জন্য। সো যাই হোক, আমরা মূল আলোচনায় ঢুকবো। মূল আলোচনায় ঢোকার আগে আমি সবাইকে আবারও অনুরোধ করব, প্লিজ লাইভটা একটু শেয়ার করেন। আমি সবাইকে বলবো প্লিজ লাইভটা একটু শেয়ার করেন, একাধিক শেয়ার করেন। আপনার যে গ্রুপগুলো আছে, আপনার যে পেজগুলো আছে, এই গ্রুপগুলোতে, পেজগুলোতে একটু আপনি দয়া করে শেয়ার করে দেন, যাতে আমাদের একটু বেশি সংখ্যক স্টুডেন্ট ক্লাসটা দেখতে পারে। ওকে, তাহলে আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে ডিটারমিনার নিয়ে আলোচনা করব। যে শুরুতেই কেন ডিটারমিনার, এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। কারণ দেখেন, ডিটারমিনার বা আর্টিকেল এই জায়গা থেকে প্রাইমারিতে প্রশ্ন আসবে, এক। আর 2 নম্বর কথা হলো, আপনি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে গেলে এখানে ডিটারমিনার লাগবে। সো এই জন্য আপনাকে ডিটারমিনারটা বোঝাটা বা জানাটা খুবই জরুরি, খুবই জরুরি। সো এই জন্য আমরা আজকে ডিটারমিনার নিয়ে কেন আলোচনা করব, কারণ আমাদের পরবর্তীতে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন পড়াবো, যেখান থেকে প্রাইমারি নিয়োগে কোশ্চেন আসবেই। সো এই জন্য আপনাকে এই ডিটারমিনার বুঝতেই হবে। ডিটারমিনার না বুঝলে আপনি কিন্তু অনেক সময় নাউন আইডেন্টিফাই করতে পারবেন না, আপনি অন্যান্য ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করতে পারবেন না। সো এই জন্য আমরা আজকে ডিটারমিনারটা থেকে আলোচনা করব। ডিটারমিনার থেকে আলোচনা করব, কারণ এটা অনেকের কাছে হইতে পারে যে কেন ডিটারমিনার আগে। কারণ ডিটারমিনার থেকে প্রাইমারি নিয়োগে কোশ্চেন হয় ডিটারমিনার এবং আর্টিকেল। এই আর্টিকেলও মূলত ডিটারমিনারের পার্ট, এগুলো থেকে প্রাইমারি নিয়োগে কোশ্চেন হয়। সো আপনাকে এরপরে পার্টস অফ স্পিচ বুঝতে গেলে এই বিষয়টা আমাদের অবশ্যই লাগবে। তাহলে ডিটারমিনারটা আসলে কি, এটা আমাদের জানা দরকার, যে ডিটারমিনারটা আসলে কি। তাহলে ডিটারমিনারটা কি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে ডিটারমিনার আসলে কি। ওকে, থ্যাংক ইউ জান্নাত আজমি। এভাবে সবাই একটু শেয়ার করে দেন, জান্নাতের মতো করে সবাই একটু শেয়ার করে দেন। আপনি অসংখ্য গ্রুপে, আপনার যে গ্রুপগুলো, পেজগুলো আছে, আপনারা অবশ্যই একটু প্লিজ শেয়ার করেন। আমরা মূল আলোচনায় ঢোকার আগে শেয়ার করেন। ডিটারমিনার হলো যে কোনো নাউনের আগে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে, সংখ্যা বুঝায় বা পরিমাণ বুঝায়। তাইলে কোনো নাউনের আগে বসে ওই নাউনটাকে কি করে, ওই নাউনটাকে নির্দিষ্ট করে, ওই নাউনটাকে অনির্দিষ্ট করে, ওই নাউনটার সংখ্যা বুঝায়, ওই নাউনটার
পরিমাণ বোঝায়। তার মানে ওই নাউনটাকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে, সংখ্যা বোঝায় বা পরিমাণ বোঝায়। তাহলে মনে রাখবেন ডিটারমিনারের সম্পর্কটা নাউনের সাথে, এটা সবচেয়ে বড় সূত্র। ডিটারমিনারের সম্পর্ক কার সাথে? নাউনের সাথে। এই বিষয়টা মনে রাখবেন যে ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে? নাউনের সাথে। তাহলে আমাকে একটু আপনারা বলেন যে ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে, একটু কমেন্ট করে জানান। ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে একটু কমেন্ট করে জানান, এবং সবাই একটু শেয়ার করবেন, সবাই একটু শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তাহলে একটু আমাকে বলেন যে ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে, এটা একটু কমেন্ট করে জানান তো। কার সাথে ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে একটু কমেন্ট করে জানান। ডিটারমিনারের সম্পর্কটা কার সাথে আমাকে একটু কমেন্ট করে জানান। এটা নাউনের সাথে। কার সাথে? নাউনের সাথে। তাহলে নাউনটাকে কি করবে? নাউনটাকে নির্দিষ্ট করতে পারে, নাউনটাকে অনির্দিষ্ট করতে পারে, নাউনটার সংখ্যা বোঝাতে পারে, নাউনটার পরিমাণ বোঝাতে পারে। তার মানে নাউনটাকে নির্দিষ্ট করতে পারে, নাউনটাকে অনির্দিষ্ট করতে পারে, নাউনটার সংখ্যা বোঝাতে পারে, নাউনটার কি? নাউনটার পরিমাণ বোঝাতে পারে। নাউনটার কি? নাউনটার পরিমাণ বোঝাতে পারে। তাহলে ডিটারমিনারের সম্পর্ক নাউনের সাথে, নাউনটাকে নির্দিষ্ট করতে পারে, নাউনটাকে অনির্দিষ্ট করতে পারে, নাউনটার সংখ্যা বোঝাতে পারে, এবং নাউনটার কি? পরিমাণ বোঝাতে পারে। যেমন দেখেন যে আমরা আগে অনির্দিষ্ট উদাহরণটা দেই, যে আই কালেক্ট এ বুক, আমি একটা বই সংগ্রহ করি, আমি একটা বই সংগ্রহ করি। দ্য বুক ইজ ভেরি ইজি, বইটি খুব সহজ। তাহলে আমি একটা বই সংগ্রহ করি। দেখেন আমি একটা বই সংগ্রহ করি, আমি একটা কি? বই সংগ্রহ করি। তাহলে এখন আমি কয়টা বই সংগ্রহ করি? আমি একটা বই সংগ্রহ করি। কয়টা বই? একটা বই। তাহলে এখন এটা যে কোনো একটা বই, বাজারে যে বইগুলো আছে এই বইয়ের যে কোনো একটা বইকে বোঝানো হয়েছে। এবার দেখেন দা বুক, এবারে বইটা নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমি যে বইটা সংগ্রহ করছিলাম ওই বইটা অনেক সহজ, এই জন্য এখানে বলা হয়েছে দা বুক ইজ ভেরি কি? ইজি। তাহলে আই কালেক্ট এ বুক, আমি একটা বই সংগ্রহ করি। এরপরে কি বললাম? দা বুক ইজ ভেরি ইজি, বইটি খুবই সহজ। বইটি কি? বইটি খুবই সহজ। দা বুক ইজ ভেরি কি? ভেরি ইজি। ওকে, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে আসেন। এবং আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, সবাই লাইভের শেষ পর্যন্ত থাকবেন। এবং আজকের লাইভ থেকে আপনি এতটুকু শিওর হন, শুধু প্রাইমারি না, যে কোনো জবের পরীক্ষায় 2-1টি কোশ্চেন কমন আসবে, এই বিষয়টা নিয়ে আপনি বের হবেন। এবং ডিটারমিনার নিয়ে আপনার মনে আর কোনো সন্দেহ বা কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তাহলে খেয়াল করি যে ডিটারমিনার সম্পর্ক নাউনের সাথে। তাহলে এখানে এ বুক দ্বারা যে কোনো একটা বইকে বোঝালো, আর দা বুক দ্বারা নির্দিষ্ট একটা বইকে বোঝালো। তার মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বোঝায়। এরপরে সংখ্যা বোঝায়। কি বোঝায়? সংখ্যা বোঝায়। যেমন দেখেন আই হ্যাভ 5 ফ্রেন্ডস ইন ঢাকা। আই হ্যাভ 5 ফ্রেন্ডস ইন কি? ঢাকা। তাহলে আই হ্যাভ 5 ফ্রেন্ডস, আই হ্যাভ কি? I have 5 friends in Dhaka. I have 5 friends in কি? ঢাকা। তাহলে আমার ঢাকায় কয়টা বন্ধু আছে? আমার ঢাকায় 5টা বন্ধু আছে। কয়টা বন্ধু? 5টা বন্ধু। তাহলে এটা সংখ্যা বুঝলো। তাহলে এই যে এই নাউনের আগে বসে নাউনের সংখ্যা বুঝিয়েছে, পরিমাণও বুঝাতে পারে। যেমন দেখেন যে হি হ্যাজ মাস নলেজ in English. He has much knowledge in কি? In English. He has much knowledge in English. আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ বিষয়াবলী তথা সাধারণ জ্ঞানের একজন স্বনামধন্য শিক্ষক, যিনি সারা বাংলাদেশে তার শ্রম দিয়ে জনপ্রিয়তা কুড়িয়েছেন এবং সকল ছাত্রছাত্রীদের আস্থা এবং বিশ্বাসের একজন স্যার। তিনি হলেন আমাদের সকলের পরিচিত, অতি পরিচিত মুখ এস এম মুন্না স্যার। স্যারকে আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
যে স্যার আমাদেরকে সময় দিয়েছেন এবং আসলে স্যার আপনি অনেক ভালো পড়ান এবং মুন্না স্যারের ক্লাস যারা করছেন তারা অবশ্যই জানেন যে স্যার কত ছন্দে কত টেকনিকে কত দারুণভাবে ক্লাস নেন, সেটা আমার চেয়ে আপনারাই ভালো জানেন যারা ছাত্রছাত্রী আছেন। তবে হ্যাঁ, আমাদের এই পেজ থেকে আগামী পরশুদিন ঠিক এই রাত 8টার সময় মুন্না স্যার আপনাদের সাথে লাইভে থাকবেন এবং কথা হবে সাধারণ জ্ঞান নিয়ে। মুন্না স্যারের সাথে ছন্দের তালে তালে টেকনিকের তালে তালে কেউই মুন্না স্যারের লাইভটি মিস করবেন না। যে মিস করবেন সে বুঝবেন অনেক কিছু মিস করে ফেলছেন লাইফে। ওকে, সাধারণ জ্ঞান ক্লাস জীবনে অনেক করেছেন, মুন্না স্যারের ক্লাস করবেন, তখন বুঝবেন যে আসলে সাধারণ জ্ঞান কি। এটা কঠিন না, এটা পানির মতো একটা বিষয়, ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যায় এমন একটা অবস্থা। তো যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সময় দেওয়ার জন্য। তাহলে খেয়াল করি যে হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ, তার ইংলিশে অনেক জ্ঞান আছে। এখন মাস মানে কি অনেক, বাট এটা তো গণনা করা যায়, এটা পরিমাপ করা যায়। এটা কি করা যায়? এটা পরিমাপ করা যায়। তাইলে মনে রাখবেন এই যে মাস নলেজ, এখানে মাস দ্বারা পরিমাণ বুঝিয়েছে। কি বুঝেছে? পরিমাণ বুঝিয়েছে। তাহলে দেখেন যে নাউনের আগে বসে এটা অনির্দিষ্ট করলো, এটা নির্দিষ্ট করলো, এটা সংখ্যা বুঝালো, এটা পরিমাণ বুঝালো। তার মানে নাউনের আগে বসে এটা অনির্দিষ্ট করলো, এটা নির্দিষ্ট করলো, এটা সংখ্যা বুঝালো, এটা কি? এটা পরিমাণ বুঝালো। এটা কি বুঝালো? এটা পরিমাণ বুঝালো। থ্যাংক ইউ শাকিলা খাতুন। তো যাই হোক, ধন্যবাদ মুন্না স্যারকে। তাহলে এবারে একটু খেয়াল করি যে হি হ্যাজ মাস নলেজ ইন ইংলিশ, তার ইংলিশে অনেক জ্ঞান আছে। তাহলে এবারে একটু খেয়াল করি যে এটা অনির্দিষ্ট করে বুঝিয়েছে, এটা নির্দিষ্ট করে, এটা সংখ্যা এবং এটা পরিমাণ। এবার আমার একটু কমেন্টে লেখেন তো যে প্রত্যেকটা ডিটারমিনার নাউনের কোথায় আছে একটু বলেন তো। যে এখানে বুক একটা নাউন, এখানে বুক একটা নাউন, এখানে ফ্রেন্ডস একটা নাউন, এখানে নলেজ একটা নাউন। তাহলে আমার একটু বলেন তো প্রত্যেকটা ডিটারমিনার নাউনের কোথায় আছে? প্রত্যেকটা ডিটারমিনার নাউনের কোথায় আছে বলেন তো, একটু কমেন্ট করে জানান যে প্রত্যেকটা ডিটারমিনার নাউনের কোথায় আছে বলেন তো। প্রত্যেকটা ডিটারমিনার নাউনের কোথায় আছে একটু বলেন তো। কোথায় আছে বলেন তো। সরি, মুন্না স্যারের ক্লাস সন্ধ্যা 7টা, আমি একটু ভুল বলে ফেলছি। ওকে, তাহলে প্রত্যেকটা কথা আছে। এমডি তরিকুল ইসলাম, থ্যাংক ইউ। পূর্বে, প্রত্যেকটা কথা আছে নাউনের পূর্বে। তাহলে প্রত্যেকটা ডিটারমিনার নাউনের পূর্বে আছে। তার মানে আপনি মনে রাখবেন ডিটারমিনারের অবস্থানটা সবসময় নাউনের পূর্বে। ডিটারমিনারের অবস্থানটা সবসময় কোথায়? সব সময় নাউনের পূর্বে। তাইলে ডিটারমিনারের অবস্থান কোথায়? নাউনের পূর্বে। কোথায় অবস্থান? নাউনের পূর্বে। তাহলে সব সময় ডিটারমিনার অবস্থান কোথায়? নাউনের পূর্বে। তাহলে নাউনের পূর্বে যদি অবস্থান হয় এবং সেটা নির্দিষ্ট অনির্দিষ্ট সংখ্যা পরিমাণ বোঝায় তখন সেটার নাম ডিটারমিনার। তাহলে নাউনের পূর্বে যদি বসে এবং ওই নাউনকে নিয়ে কথা বলে সেটা আরেকটা নাম হলো অ্যাডজেক্টিভ। সেটা আরেকটা নাম কি? অ্যাডজেক্টিভ। তার মানে মনে রাখবেন প্রত্যেকটা ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। প্রত্যেকটা ডিটারমিনার কি? অ্যাডজেক্টিভ। তাহলে ডিটারমিনারের আরেক নাম কি বলেন তো? অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের আরেক নাম কি একটু বলেন তো, সবাই বলেন তো। ডিটারমিনারের আরেক নাম কি? প্রত্যেকটা ডিটারমিনার অ্যাডজেক্টিভ, কারণ এটা কোথায় বসে? নাউনের আগে বসে। নাউনের কি? নাউনের আগে বসে। তাহলে প্রত্যেকটা ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কারণ এটা কোথায়? এটা নাউনের আগে। নাউনের কোথায়? নাউনের আগে বসে। নাউনের কোথায় বসে? এটা নাউনের কোথায় বসে? নাউনের আগে বসে। জন্য প্রত্যেকটা ডিটারমিনার কি? প্রত্যেকটা ডিটারমিনার এটা হলো একটা কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা ডিটারমিনার একটা অ্যাডজেক্টিভ। কারণ কি বলেন তো? কারণ নাউনের পূর্বে আছে। নাউনের কোথায় আছে? নাউনের পূর্বে আছে। এজন্য প্রত্যেকটা ডিটারমিনার একটা কি? একটা অ্যাডজেক্টিভ।
আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে আরেকজন আমাদের খুবই জনপ্রিয় শিক্ষক যুক্ত হয়েছেন, যিনি আজকের অনেক ব্যস্ততার মধ্যেও লাইভে সময় দিয়েছেন। আমাদের গণিতের খুবই জনপ্রিয় এবং গণিতকে যিনি আসলে পানির মতো করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেন, সেই বুলবুল আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ প্রোগ্রামের পক্ষ থেকে। এবং এই স্যারও আপনাদের সাথে ধারাবাহিকভাবে লাইভে আসবেন। আজকের হলো 26 তারিখ, 27, 28, 29, 30 তারিখে আসবেন স্যার। এবং 29 তারিখে আসবে ঠিক রাত 8টায়। আমরা 4জন টিচার ধারাবাহিকভাবে কিশোরগঞ্জের এই পেজ থেকে লাইভে আসতেছি। আজকের আমি আসি, আগামীকাল আসবেন আপনাদের সকলের পরিচিত এবং অতি পরিচিত বাংলায় যিনি খুবই রসবোধ করে বাংলাকে পড়ান, নাসির স্যার। তিনি আসবেন আগামীকালকের আপনাদের সাথে ঠিক রাত 8টায়। এর পরের দিন আসবেন বাংলাদেশ বিশ্বায়ন বলি সে জনপ্রিয় শিক্ষক মুন্না স্যার, আগামী পরশুদিন ঠিক রাত সন্ধ্যা 7টায়। এবং এর পরের দিন থাকবেন গণিতের সেই ম্যাজিশিয়ান খ্যাত বুলবুল স্যার, আগামী পরশুদিন আগামী 29 তারিখ ঠিক রাত 8টায়। এই একই পেজ থেকে আমরা প্রতিদিন আসব এই 4জন। সো আপনারা এই 4টি ক্লাস করবেন এবং বুঝতে পারবেন যে প্রাইমারি আসলে প্রস্তুতিটা আপনি কিভাবে নেবেন। ওকে, যাই হোক, তাহলে এখানে সবগুলোই অ্যাডজেক্টিভ, সবগুলো কি অ্যাডজেক্টিভ, আবার সবগুলো কি ডিটারমিনার। এবার একটা বিষয় একটু দেখাই যে আপনাকে একটা বিষয় যে ডিটারমিনার সবসময় নাউনের আগে, তাই ডিটারমিনার আরেকটা নাম কি, আরেকটা নাম হলো অ্যাডজেক্টিভ, আরেকটি নাম কি, আরেকটি নাম হলো অ্যাডজেক্টিভ। তাহলে মনে রাখবেন সকল ডিটারমিনার কি অ্যাডজেক্টিভ, সকল ডিটারমিনার কি অ্যাডজেক্টিভ, কিন্তু সকল অ্যাডজেক্টিভ কি ডিটারমিনার নয়, সকল অ্যাডজেক্টিভ কি ডিটারমিনার নয়। এবারে আপনাদেরকে একটা কোশ্চেন কমন ফলাই দেই, প্রাইমারিতে দেখবেন একটা কোশ্চেন কমন ফলাই, 1 সেকেন্ডে আনসার করবেন। দেখেন এই কি ডিটারমিনার না? যদি এদিকে ডিটারমিনার, এদিকে ভার্ব থাকে, বা এদিকে অ্যাডভার্ব থাকে, বা এদিকে প্রিপজিশন থাকে, বা এদিকে কনজাংশন থাকে, বা ফুল স্টপ থাকে, বাকি ফুল স্টপ থাকে, তাহলে দেখেন এখানে ডিটারমিনার, এদিকে ভার্ব থাকে, এদিকে অ্যাডভার্ব থাকে, এদিকে প্রিপজিশন থাকে, এদিকে কনজাংশন বা এদিকে কি ফুল স্টপ থাকে, তখন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা 100% নাউন হয়, এই ওয়ার্ডটা 100% নাউন হয়। একটা ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডটা 100% নাউন হবে। তার মানে খেয়াল করেন যে এদিকে ডিটারমিনার, এদিকে ভার্ব। দেখেন তো, দ্য বুক ইজ ভেরি ইজি, দি হলো কি ডিটারমিনার, ইজ হলো কি ভার্ব, তাহলে মাঝের বুক কি নাউন, তাহলে দি হলো ডিটারমিনার, ইজ হলো ভার্ব, মাঝের বুক কি নাউন। দেখেন এ হলো ডিটারমিনার, এখানে ফুল স্টপ, মাঝের এই বুক কি, এটা হলো নাউন, এটা কি নাউন। দেখেন এখানে 5, এটা কি, এটা ডিটারমিনার, ইন কি প্রিপজিশন, মাঝের ফ্রেন্ডস কি 100% নাউন। দেখেন এখানে মাস হলো কি ডিটারমিনার, ইন হলো কি প্রিপজিশন, মাঝের নলেজ কি 100% নাউন। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বুঝতে গেলে আপনাকে দুইটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, ডিটারমিনার, প্রিপজিশন। এই দুইটা বিষয় আপনি যত ভালো বুঝবেন, আপনি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ম্যাজিকের মতো করবেন। এই যে আজকে একটা ম্যাজিক টেকনিক শিখালাম, ম্যাজিক গণিতের মতো করে, যে এখানে যদি আপনি ডিটারমিনার দেখেন, এপাশে যদি ভার্ব থাকে, বা অ্যাডভার্ব থাকে, বা প্রিপজিশন থাকে, বা কনজাংশন থাকে, বা ফুল স্টপ থাকে, তখন এর মাঝে যদি একটা ওয়ার্ড থাকে ওটা 100% নাউন। তাহলে দেখেন এখানে এ হলো, দি হলো ডিটারমিনার, ইজ হলো ভার্ব, বুক হলো নাউন। এ হলো ডিটারমিনার, এখানে ফুল স্টপ, বুক হলো নাউন। 5 হলো ডিটারমিনার, ইন হলো প্রিপজিশন, মাদার ফ্রেন্ডস কি নাউন। মাস হলো কি, মাস হলো ডিটারমিনার, ইন হলো প্রিপজিশন, মাঝের নলেজ কি, নলেজ হলো নাউন। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। আর ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন প্লিজ, একটু কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান আমাকে, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানান প্লিজ, ক্লিয়ার করে একটু জানান প্লিজ, একটু ক্লিয়ার কিনা আমাকে জানান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিটারমিনার সবসময় নাউনের আগে থাকে,
এই জন্য প্রত্যেকটা ডিটারমিনারের নাম হলো অ্যাডজেক্টিভ। আবার যদি আগে ডিটারমিনার এবং পরে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন বা ফুল স্টপ থাকে, তখন মাঝের একটা ওয়ার্ড থাকলে সেটা 100% নাউন হবে। সেটা কি? সেটা 100% কি? 100% নাউন হবে। 100% কি? নাউন হবে। যেমন দেখেন, দ্য ওয়ার্নিং অফ দ্য অফিসার ইজ ভেরি ডেঞ্জারাস। দেখেন তো, দ্য ওয়ার্নিং অফ দ্য অফিসার ইজ ভেরি ডেঞ্জারাস। দেখেন, এই দি হলো কি? ডিটারমিনার। এটা হলো কি? প্রিপজিশন। মাদের ওয়ার্নিং কি? একটু কমেন্টস করেন তো। দি হলো কি? ডিটারমিনার। ইজ হলো কি? ভার্ব। তাহলে মাদের অফিসার কি? একটু কমেন্ট করেন তো। মাদের অফিসার কি? একটু কমেন্ট করেন তো। যে এখানে দেখেন যে দি হলো কি? দি হলো ডিটারমিনার, অফ হলো প্রিপজিশন। তাহলে মাদের ওয়ার্নিং কে আপনি কি বলবেন? দি হলো ডিটারমিনার, ইজ হলো ভার্ব। মাদের অফিসারকে কি বলবেন? কি বলবেন একটু আমাকে কমেন্ট করে জানান তো। কি বলবেন একটু কমেন্ট করে জানান তো। কি বলবেন একটু কমেন্ট করে জানান তো। নাউন। কি বলবেন? নাউন বলবেন। কি বলবেন? নাউন। একটু প্লিজ লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন, একটু বেশি বেশি লাইভটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, লাইভটা শেয়ার করবেন। আজকের টপিকটা যথেষ্ট মজার একটা টপিক, আপনি বুঝতে পারবেন যেটা কতটা মজার একটা টপিক। তাহলে দেখেন যে তাহলে মাঝে ওয়ার্নিং এবং অফিসারকে আপনি কি বলবেন? এটাকে নাউন বলবেন। কি বলবেন? এটাকে নাউন বলবেন। কি বলবেন? নাউন বলবেন। তাহলে একটু লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি একটু শেয়ার করবেন। তাহলে এবারে একটু খেয়াল করেন যে ডিটারমিনার হিসেবে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, 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 তাহলে ডিটারমিনার হিসেবে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, এক নাম্বার সবাই বলেন আর্টিকেল, এ এন দি, এগুলো মুখস্থ রাখতে হবে। আর্টিকেল কি? আর্টিকেল এ এন দি। তাহলে আর্টিকেল কি? এ এন দি। 2 নাম্বার আসেন, আর্টিকেলের পরে কি? যে পজেসিভ ওয়ার্ড। পজেসিভ কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস। এবার আসেন 3 নাম্বার, ডিমনস্ট্রেটিভ ওয়ার্ড। ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দেশ, দোস। এবার আসেন যে ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড হলো হুইচ, হট, হুজ। হুইচ, হট এবং কি? হুইচ, হট এবং হুজ। তাহলে হুইচ, হট এবং হুজ। তাহলে দেখেন আর্টিকেল, আর্টিকেল হলো এ এন দি। আর্টিকেল কি? আর্টিকেল হলো এ এন দি। তাহলে পজিটিভ ওয়ার্ড কি কি? যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো পজিটিভ ওয়ার্ড। তাহলে পজিটিভ ওয়ার্ড কি? পজিটিভ ওয়ার্ড হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো কি? এগুলো পজিটিভ ওয়ার্ড। ডিমনস্ট্রেটিভ কি কি? দিস, দ্যাট, দেশ, দোস। মনে রাখবেন দিসের প্লুরাল হলো দেশ আর দ্যাটের প্লুরাল হলো দোস। দিসের প্লুরাল হলো দেশ আর দ্যাটের প্লুরাল কি? দোস। এবার ডাব্লিউএস ওয়ার্ড হুইচ, হট এবং হুজ। হুইচ, হট এবং কি? হুজ। হুইচ, হট এবং হুজ। এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া ডাব্লিউএস ওয়ার্ড তো আরো 6টা আছে, সেগুলোকে কি আমরা ডিটারমিনার বলতে পারবো? না ভাইয়া, সেগুলোকে ডিটারমিনার বলা যাবে না। কারণ মাথা রাখতে হবে সকল ডাব্লিউএস ওয়ার্ড ডিটারমিনার নয়। এটা সবসময় মাথা রাখতে হবে
যে সকল ডাব্লিউএস ওয়ার্ড ডিটারমিনার নয়, কারণ ডিটারমিনারের কন্ডিশন হলো ডিটারমিনার অবশ্যই নাউনের সাথে বসতে হবে। ডিটারমিনার অবশ্যই নাউনের সাথে বসতে হবে। আর নাউনের সাথে এই তিনটা ডিটারমিনারই বসে, যে হুইজ, হট এবং হুজ, এই তিনটে ওয়ার্ডই বসে। যেমন ধরেন আপনি বললেন হুইজ বুক, কোন বইটি, তাহলে কোন বইটি একটা নির্দিষ্টতা বোঝায়। বা হট কালার, কোন রং। বা ধরেন হুজ পেন, কার কলম। তার মানে কি দেখেন প্রত্যেকটার সাথে নাউন আছে না। সো এই হুইজ, হট এবং হুজ এগুলো কিন্তু ডিটারমিনার। এই যে হুইজ, হট এবং হুজ এগুলো কি, এগুলো কিন্তু ডিটারমিনার। কারণ আপনি 500 পিস আইডেন্টিফিকেশন পড়ার আগে অবশ্যই ডিটারমিনার আর প্রিপজিশন শিখে নেবেন, না কিন্তু আপনি আইডেন্টিফিকেশন করতে কখনোই পারবেন না। আর এটা পারলে আপনাকে এমন টেকনিক শিখাবো, আপনি প্রত্যেকটা প্যাসেজ থেকে বলতে পারবেন এইটাই 500 পিস অঙ্কের মতো করে, এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা ইনশাআল্লাহ পারবেন। এতটুকু ভরসা আপনারা আমার উপর রাখতে পারেন। তাহলে দেখেন যে হুইজ বুক, হুজ পেন এবং হট কালার, তাহলে প্রত্যেকটা নাউনের সাথে আছে। প্রত্যেকটা নাউনের সাথে আছে। তার মানে হুইজ একটা অ্যাডজেক্টিভ, হুজ একটা অ্যাডজেক্টিভ, হট একটা অ্যাডজেক্টিভ এবং নাউনের সাথে যেহেতু আছে, তাহলে এগুলো প্রত্যেকটাই একটা কি, ডিটারমিনার। প্রত্যেকটাই একটা ডিটারমিনার। এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা কি, ডিটারমিনার। এটা একটা ডিটারমিনার, এটা একটা ডিটারমিনার এবং এটা একটা কি, ডিটারমিনার। তাহলে ডিটারমিনার হিসেবে কি পেলাম, আর্টিকেল পেলাম, পজিটিভ ওয়ার্ড পেলাম, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড পেলাম এবং ডাব্লিউএস ওয়ার্ড পেলাম। এবার আসে নাম্বার। এবারে কি, নাম্বার। তাহলে আর্টিকেল কি কি, এ এম ডি মনে থাকবে। পজিটিভ কি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। এবার ডেমনস্ট্রেটিভ কি, দিস, দ্যাট, দেস, দোস। এবারে ডাব্লিউএস ওয়ার্ড কি, হুইজ, হট এবং হুজ। এবার আসে নাম্বার। 5 নাম্বার কি, 5 নাম্বার হলো নাম্বার। নাম্বার মানে সংখ্যা। এটা 3 ধরনের আছে। একটা আছে কার্ডিনাল, 1 2 3, অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ডট ডট। এরপর মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডাবল, এগুলো কি, এগুলো মাল্টিপ্লিকেটিভ। তাহলে খেয়াল করি, কার্ডিনাল 1 2 3 4 5 এগুলো সব কার্ডিনাল। অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো অর্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডাবল এগুলো সব কি, এগুলো সব মাল্টিপ্লিকেটিভ। এগুলো সব কি, মাল্টিপ্লিকেটিভ। সুবোধ জীবন, থ্যাংক ইউ। আচ্ছা, একটু সবাই আমাদের লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ, একটু শেয়ার করবেন। যারা যে পেজে গ্রুপের সাথে অ্যাড আছেন ওই পেজগুলোতে, গ্রুপগুলোতে একটু অ্যাড করে একটু শেয়ার দিয়ে দিবেন, তাহলে খেয়াল করেন কার্ডিনাল হলো 1 2 3 এগুলো সব কার্ডিনাল। অর্থাৎ আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো বলি, অর্ডিনাল ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো অর্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল এবং ডাবল এগুলো হলো মাল্টিপ্লিকেটিভ। যেমন দেখেন হি ইজ দ্য ফার্স্ট বয়, এখানে দুইটা ডিটারমিনার পর পর বসবে। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। ইন দ্য ক্লাস। তাহলে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। দেখেন এখানে হি ইজ দ্য ফার্স্ট বয়, তাহলে এই ফার্স্ট কিন্তু একটা ডিটারমিনার। এখন ভাইয়া দিও তো একটা ডিটারমিনার। হ্যাঁ, পরপর 3টে পর্যন্ত ডিটারমিনার বসতে পারে, পাশাপাশি 3টে পর্যন্ত ডিটারমিনার বসানো যায়। এখন দেখেন এটা যদি আমরা আর্টিকেল বা ডিটারমিনার বলি, এই বয় হলো নাউন, তাহলে মাঝের ফার্স্ট কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভ। ফার্স্ট কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ডিটারমিনার আর নাউন এর মাঝে একটা ওয়ার্ড থাকলে ওটা যাই হোক ওটার নাম অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন ইন দ্য ক্লাস, এই দি হলো কি
ডিটারমিনার, এটা হলো ফুল স্টপ, তাহলে এটা কি, এটা একটা নাউন, এটা কি, এটা একটা নাউন। তাহলে দেখেন যে এই অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো ডিটারমিনার, মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো কি, এগুলো সব মাল্টিপ্লিকেটিভ, এগুলো কি, এগুলো মাল্টিপ্লিকেটিভ। আচ্ছা, নাম্বারের পরে আসেন আদার্স। নাম্বারের পরে কি, আদার্স। আদার্স হলো দেখেন যে মেনি মাস, এভাবে মনে রাখবেন, মেনি মাস, ফিউ লিটল, এরপরে ইস এভরি, মেনি মাস, ফিউ লিটল, ইস এবং কি এভরি, মেনি মাস, ফিউ লিটল, ইস এভরি, এরপরে এইদার, নেইদার, অল, সাম, এরপরে নো, এনি, এনাফ, নো এনি এনাফ, নো এনি এনাফ। তাহলে খেয়াল করেন যে মেনি মাস, ফিউ লিটল, ইস এভরি, এইদার নেইদার, অল সাম নো এনি এনাফ। তাহলে কি কি বলেন তো, মেনি মাস, ফিউ লিটল, ইস এভরি, এইদার নেইদার, অল সাম নো এনি এনাফ, এগুলো সব হলো ডিটারমিনার। তাহলে কি কি, মেনি মাস, ফিউ লিটল, ইস এভরি, এইদার নেইদার, অল সাম নো এনি এনাফ, এগুলো সব কি, এগুলো সব হলো ডিটারমিনার, এগুলো সব কি, এগুলো সব হলো ডিটারমিনার, সব কি ডিটারমিনার। একটু লাইভটা শেয়ার করেন, যারা একটু দেখতেছেন, যারা লাস্টে জয়েন করতেছেন, একটু প্লিজ লাইভটা শেয়ার করবেন, কিন্তু শেয়ার করতে কেউ ভুল করবেন না। দেখেন আমরা কষ্ট করে পড়াচ্ছি, আপনাদের একটু কষ্ট করে শেয়ার দেন, তাহলে আমাদের ভালো লাগবে, এটাই। তাহলে খেয়াল করেন যে ডিটারমিনার হিসেবে কি কি ওয়ার্ড ব্যবহৃত হয়, আর্টিকেল, আর্টিকেল এ এম ডি, আর্টিকেল কি এ এম ডি, এই বিষয়টা আপনার মুখস্থ রাখতে হবে। 500 পিস আইডেন্টিফিকেশন থেকে যদি একটা মার্ক পেতে চান, তাহলে এই ডিটারমিনার কটা মুখস্থ রাখবেন। আর্টিকেল এ এম ডি, পজিটিভ ওয়ার্ড মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, সুমাস, পজিটিভ ওয়ার্ড। এরপর আসেন ডিমনস্ট্রেটিভ ওয়ার্ড, দিস, দ্যাট, this, those, this, that, this, those, demonstrative। এবার আসেন ইন্টারোগেটিভ ওয়ার্ড, হুইস, হুজ, হট। এরপরে নাম্বার, কার্ডিনাল, 1 2 3 4 কার্ডিনাল। অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো অর্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো কি মাল্টিপ্লিকেটিভ। আদার্স কি, মেনি মাস, ফিউ লিটল, ইস এভরি, এইদার নেইদার, অল সাম নো এনি এনাফ। অল সাম কি, অল সাম নো এনি এনাফ। এবার দেখেন, এবার দেখেন যে আপনাকে একটা কোশ্চেন দিল, দেখি কারা আনসার করতে পারেন। আপনাকে একটা কোশ্চেন দিল যে হি হ্যাজ নো কারেজ টু সলভ দ্য প্রবলেম। হি হ্যাজ নো কারেজ টু সলভ দ্য কি প্রবলেম। এবারে বলল যে হুইচ ওয়ার্ড ইজ ডিটারমিনার। হুইচ ওয়ার্ড ইজ কি ডিটারমিনার। এখন অপশন এ দিল যে কারেজ,
অপশন বি দিল যে সলভ, অপশন সি দিল নো অ্যান্ড দি, অপশন ডি দিল হি। এবার কোনটা আনসার হবে একটু কমেন্ট করেন তো, কোনটা আনসার হবে একটু কমেন্ট করেন তো, সবাই একটু কমেন্ট করেন তো। যে আপনাকে বললো যে হি হ্যাজ নো কারেজ টু সলভ দ্য প্রবলেম হুইচ ওয়ার্ড ইজ ডিটারমিনার, এখানে বলা হয়েছে কারেজ, এখানে সলভ, নো অ্যান্ড দি এবং হি। তাহলে এখন এই কোশ্চেনের আনসার কোনটা হবে একটু বলেন তো, কোনটা আনসার হবে একটু বলেন, একটু বলেন। সি নাম্বার, তানজিলা আক্তার বলছে সি, গুড। তানজিলা আক্তার বলছে সি, আসাদ বলছে সি, গুড। জান্নাতুল ফেরদৌস নো অ্যান্ড ডি, গুড। তুষার বলছে নো, কামাল উদ্দিন বলছে সি, রোদেলা রুমি বলছে সি, সাইদুর বলছে সি, তানিয়া আক্তার বলছে সি, রাতজাগা পাখি বলছে সি। বা আচ্ছা আরো আরো কমেন্ট করে একটু আনসারটা বলেন, তাহলে কি হবে? সি হবে। কি হবে? সি হবে। এটা হলো কি? এটা হলো ডিটারমিনার। এটা কি? এটা ডিটারমিনার। আচ্ছা তাহলে আপনারা কোশ্চেন হলো হুইচ ইজ ডিটারমিনার, হুইচ ইজ ডিটারমিনার। এন্ড কোশ্চেন করলো এ নাম্বার, কোশ্চেন করলো যে বুক, বি নাম্বার বললো যে ইস, সি নাম্বার বললো যে গুড, ডি নাম্বার বললো যে গুড, ডি নাম্বার বললো যে নান। এবারে কোনটা আনসার করবেন বলেন তো, যে হুইচ ইজ ডিটারমিনার, তাহলে কি আনসার হবে? বি নাম্বার। কি হবে? বি নাম্বার হবে ডিটারমিনার। বি নাম্বার কি? বি নাম্বার ডিটারমিনার। তাহলে কি হবে? বি নাম্বার এবং বি নাম্বার ডিটারমিনার। বি নাম্বার কি? ডিটারমিনার। গুড। জাবেদা আক্তার, শবনাম ফারিয়া, জুয়েল আহমেদ, রাতজাগা পাখি, আসাদ হক, কামাল উদ্দিন, তানিয়া, রোদেলা রুমি, জান্নাতুল ফেরদৌস, তানজিলা, গুড। জেবা, গুড। সবাই আনসার করছে, থ্যাংক ইউ এভরিবডি, সবাই বুঝতে পারতেছে। তাহলে এবারে আমরা একটু যাব ডিটারমিনারের ব্যবহারের ভিতরে। কোথায় যাব? তাহলে ডিটারমিনার আদার্স লিখলে মেনি মাস, ফিউ লিটল, ইচ এভরি, এইদার নেইদার, অল সাম, নো এনি, এনাফ। এই যে ওয়ার্ডগুলো আমরা কখন কোনটা বসাবো। তাহলে আমরা ডিটারমিনারের যে ওয়ার্ডগুলো দেখেছিলাম, কি কি দেখছিলাম? যে আদার্স কিছু ওয়ার্ড ছিল, মেনি, মাস, ফিউ, লিটল, ইজ, এভরি, এইদার, নেইদার, অল, সাম, নো, এনি, এনাফ। এগুলো আমরা কোথায় কোথায় বসাবো। তাহলে এবারে একটু খেয়াল করবেন যে মেনি, মেনি এবং ফিউ, মেনি এবং কি ফিউ, এই দুইটা পরে সবসময় নাউন প্লুরাল হবে। সবসময় এই দুইটার পরে নাউন কি হবে? প্লুরাল হবে। প্রাইমারি নিয়োগে কারেকশন থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবেই, এবং সেটা এই যে এখন যে বিষয়গুলো পড়াচ্ছি না, এই বিষয়গুলো কারেকশনে লাগবেই। এখান থেকে পরীক্ষায় কারেকশন থেকে একটা প্রশ্ন আসবেই, দুইটা তিনটে পর্যন্ত অনেক সময় চলে আসে। তাহলে খেয়াল করেন যে মেনি এবং ফিউ, এরপরে নাউনটা প্লুরাল হবে। সবসময় নাউন কি? নাউন প্লুরাল হবে। মনে রাখবেন, মেনি এবং ফিউকে আমরা যখন বসাবো, এরপরে নাউন কি হবে?
নাউন সবসময় কি সবসময় প্লুরাল হবে। তাহলে মেনি এর পরে এবং ফিউ এর পরে নাউন কি হবে নাউন প্লুরাল হবে। যেমন দেখেন যে আই হ্যাভ মেনি বুকস ইন মাই লাইব্রেরি। আই হ্যাভ মেনি বুকস ইন মাই কি ইন মাই লাইব্রেরি। তাহলে দেখেন আই হ্যাভ মেনি বুকস আমার অনেক বই আছে ইন মাই লাইব্রেরি। তাহলে আই হ্যাভ মেনি বুকস, এখানে মেনি এরপরে বুকস, তাহলে এখানে ইন হলো প্রিপজিশন, তাহলে মাঝেরটা 100% নাউন এবং নাউনটা কি নাউনটা প্লুরাল, নাউনটা কি নাউনটা প্লুরাল নাউন, কি নাউন প্লুরাল নাউন। তাহলে এই যে মেনি এবং ফিউ এই দুইটার পরে সব সময় নাউন প্লুরাল হবে। মেনি এবং ফিউ এই দুইটার পরে সব সময় নাউন কি নাউন প্লুরাল কি নাউন প্লুরাল হবে। যেমন আমি বলতে পারি যে আমি এখানে মেরিনে দেখে বলতে পারতাম আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নাই বললেই চলে, বা আই হ্যাভ এ ফিউ বুকস বলতে পারতাম। তাহলে ফিউ বললেও এই নাউনটা কি হবে এই নাউনটা প্লুরাল হবে, এই নাউনটা কি এই নাউনটা প্লুরাল হবে। তাহলে এখানে এবং নাউনটা সবসময় প্লুরাল, তাহলে প্লুরাল হলে মনে রাখবেন সেই নাউনটা কাউন্টেবল হয়। মনে রাখবেন কাউন্টেবল ছাড়া কখনো নাউন প্লুরাল হয় না, কাউন্টেবল ছাড়া কখনো নাউন প্লুরাল হয় না। তাহলে মনে রাখবেন যে যেহেতু প্লুরাল তাহলে নাউনটা কি হবে নাউনটা কাউন্টেবল হবে, কি হবে কাউন্টেবল হবে। তাহলে মেনি এর পরে সব সময় নাউন হবে প্লুরাল এবং প্লুরাল হতে হলে সেটা অবশ্যই কি লাগবে অবশ্যই সেটা কাউন্টেবল লাগবে। আমাদের সাথে যারা লাস্টে জয়েন করছেন বা জয়েন করতেছেন তারা অবশ্যই একটু লাইভটা শেয়ার করবেন, কেউই শেয়ার করতে ভুলবেন না। দেখেন এই ক্লাসটা আপনার টাইমলাইনে রেখে দিলে আপনি যে কোনো সময় দেখতে পারবেন ক্লাসটা। আপনি ডিটারমিনার ভুলে গেছেন, আপনি নোট খাতা বের করবেন খুলবেন, ততক্ষণে আপনি টাইমলাইনে ঢুকে ক্লাস দেখে আসেন, ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসগুলো তো আমাদের রেকর্ডেড থাকবে, তাহলে অবশ্যই আপনি এই বিষয়টা মাথা রাখবেন, ক্লাসটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিবেন। আচ্ছা তাহলে এখানে মেনি বুকস, তাহলে মেনি বুকস কি বুকস প্লুরাল, তাহলে ফিউ বা মেনি এর পরে নাউন হবে সবসময় প্লুরাল, সবসময় কি সবসময় প্লুরাল। এবার দেখেন 2 নাম্বার মাস এবং লিটল এই দুইটার পরে নাউন হবে সবসময় আনকাউন্টেবল, এই দুইটার পরে নাউন হবে সবসময় কি সবসময় আনকাউন্টেবল। মাস এবং লিটল এই দুইটার পরে সবসময় নাউন হবে আনকাউন্টেবল। মনে রাখবেন মাস এবং লিটলের পরে সবসময় নাউন হবে আনকাউন্টেবল। এগুলো মনে রাখতে পারলে আপনি কারেকশন বলেন, ডিটারমিনারের ব্যবহার বলেন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন বলেন, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন হি হ্যাজ মাস courage to solve the problem। আচ্ছা আমার একটু বলেন তো কারেজ কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, একটু কমেন্ট করেন তো। কারেজ কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন আমাকে একটু কমেন্ট করে জানান। জেবা তাসনিয়া এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমাকে একটু জানান তো যে কারেজ কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, আমাকে একটু কমেন্ট করে জানান। যে হি হ্যাজ মাস কারেজ টু সলভ দ্য প্রবলেম, এখানে কারেজ কারেজ কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, আমাকে একটু কমেন্ট করে জানান প্লিজ। যে কারেজ এটা আনকাউন্টেবল না আনকাউন্টেবল। সানজিদা রহমান আমাদের সাথে যুক্ত আছেন, সানজিদা রহমান আপু অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। তানিয়া আক্তার আনকাউন্টেবল, রাত জাগা পাখি আনকাউন্টেবল। এই রাত জাগা পাখি আপু লাইভ কি শেয়ার করেছেন, অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আনকাউন্টেবল গুড। জান্নাতুল ফেরদৌস আনকাউন্টেবল। আসমা আসমা খাতুন অবশ্যই লাইভটা শেয়ার করবেন। দেবদূত অবশ্যই শেয়ার করে ফেলছে। সাইদুর রহমান অপু আনকাউন্টেবল গুড। তাহলে দেখেন
এই জন্য এখানে মাস বসছে। এখন যদি আপনাকে কারেকশনে একটা প্রশ্ন দেয়, কারেকশনে প্রশ্ন দেয় হি হ্যাজ মেনি কারেজ টু সলভ দ্য প্রবলেম, দেখেন এটা যদি কারেকশনে দেয় তাহলে কি সঠিক হবে না ভুল হবে বলেন? হি হ্যাজ মেনি কারেজ টু সলভ দ্য প্রবলেম, এটা যদি কারেকশনে দেয় হি হ্যাজ মেনি কারেজ টু সলভ দ্য প্রবলেম, এটা যদি কারেকশনে দেয় তাহলে কি সঠিক হবে না ভুল হবে একটু কমেন্ট করে জানান। যদি এটা কারেকশনে দেয় জুয়েল আহমেদ অবশ্যই লাইভটা শেয়ার করবেন, শাকিলা খাতুন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, ওকে জাবেদা জায়দা আক্তার অবশ্যই লাইভটা শেয়ার করবেন, সূচনা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, লাইভটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখেন যদি বলা হয় হি হ্যাজ মেনি কারেজ টু সলভ দ্য প্রবলেম, হি হ্যাজ মেনি কারেজ টু সলভ দ্য প্রবলেম, তাহলে এবারে বলেন তো যে হি হ্যাজ মেনি কারেজ, তাহলে ভুল না সঠিক? একটু বলেন তো ভুল না সঠিক? কারেকশনে যদি আসে তাহলে রং। কেন রং বলেন তো? কারণ মেনির পরে সবসময় নাউন প্লুরাল হবে, মেনির পরে কখনো আনকাউন্টেবল নাউন হয় না, তাহলে এটা কি এটা একটা ভুল বাক্য, এভাবে প্রশ্ন কি আসতে পারে। এবার 3 নাম্বার, মনে রাখবেন ইজ, এভরি, এইদার, নেইদার, এগুলোর পরে সবসময় নাউন সিঙ্গুলার তবে কাউন্টেবল, এগুলোর পরে সবসময় নাউন সিঙ্গুলার তবে কি কাউন্টেবল। তাহলে মনে রাখবেন যে ইজ, এভরি, এইদার, নেইদার কি কি বলেন তো? ইজ, এভরি, এইদার, নেইদার, এগুলোর পরে সবসময় নাউন সিঙ্গুলার তবে কি কাউন্টেবল, তবে কি কাউন্টেবল হতে হবে, সিঙ্গুলার এবং কাউন্টেবল হতে হবে। তাহলে ইজ, এভরি, এইদার, নেইদার, এই চারটা কি কি ইজ, এভরি, এইদার, নেইদার, এগুলোর পরে নাউন সিঙ্গুলার, নাউন কি সিঙ্গুলার তবে কাউন্টেবল, নাউন সিঙ্গুলার তবে কি তবে কাউন্টেবল হতে হবে, নাউনটা সিঙ্গুলার হতে হবে তবে কি তবে কাউন্টেবল হতে হবে। তাহলে খেয়াল করি যদি বলা হয় যে ইজ বয়, ইজ বয়, এখন কেউ যদি বলে ইজ বয়েস তাহলে বাক্য ভুল, ইজ বয়েস বললেই বাক্য ভুল। ইসের পরে কখনো বয়েস বলা যাবে না, এভরির পরে কখনো বয়েস বলা যাবে না, এইদারের পরে কখনো বয়েস বলা যাবে না, নেইদারের পরে কখনো বয়েস বলা কি বয়েস বলা যাবে না। তাহলে যদি কখনো ইজ, এভরি, এইদার, নেইদার এগুলো আসে, এগুলোর পরে নাউনটা অবশ্যই আমরা সিঙ্গুলার দিব, কখনো প্লুরাল নাউন দেওয়া যাবে না। তার মানে আমরা কখনোই ইজ বয়েস বা এভরি, ধরেন আমি বললাম যে এভরি স্টুডেন্ট বলা যাবে না, এভরি স্টুডেন্টস বলা যাবে না, তাহলে বলতে হবে কি এভরি স্টুডেন্ট বলতে হবে, এভরি কি এভরি স্টুডেন্ট, কখনো এভরি স্টুডেন্টস বলা যাবে না। তাহলে এগুলোর পরে নাউনটা হবে সিঙ্গুলার তবে সেটা হবে কি সেটা হবে কাউন্টেবল, এগুলোর পরে নাউনটা হবে কি সিঙ্গুলার তবে সেটা কি হবে, তবে সেটা অবশ্যই কাউন্টেবল হতে হবে। আপনি যদি বলেন যে এভরি ওয়াটার তাহলে হইল না, এভরি ওয়াটার বললে হবে না, এভরি ওয়াটার বললে হবে না। আচ্ছা আপনি যদি বলেন যে এভরি অ্যাঙ্গার হলো না, কারণ এগুলো আনকাউন্টেবল, এগুলো কি আনকাউন্টেবল, এগুলো ইউজ করা যাবে না। এগুলো কিন্তু ভাই একবার ইংলিশের বেসিক একটা বিষয় আপনাদের পড়াচ্ছি, আমরা তো নাউন প্রোনাউন এগুলো পড়ি সবসময়, বাট এই যে বেসিক একটা বিষয় এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা কারেকশন পারি না, আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি না, আমরা মুখস্থ করি। কোনো মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ, কোনো মুখস্থ করতে হবে না।
তাহলে ইজ, এভরি, এইদার, নেইদার এগুলোর পরে নাউন অবশ্যই কি হবে? নাউন অবশ্যই সিঙ্গুলার এবং কাউন্টেবল হবে। আচ্ছা, এই কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো। এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, প্লিজ একটু বলেন আমাকে যে ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, এখন দেখেন, যদি বলা হয় ইজ এইদার, নেইদার বা অন বা মেনি, এরকম থাকে ইজ, এইদার, নেইদার, অন, মেনি তো আছেই। এগুলোর পদে অফ থাকে, অফ, অফ যদি থাকে অফ, তখন নাউনটা অবশ্যই প্লুরাল হবে। এগুলোর পরে অফ থাকলে নাউনটা অবশ্যই প্লুরাল হবে। তাহলে খেয়াল করেন, ইজ, এইদার, নেইদার, অন, মেনি এগুলোর পরে অফ থাকলে নাউন অবশ্যই প্লুরাল হবে। নাউন কি হবে? মেনির পর এমনি প্লুরাল হয়। যেমন যদি এখন বলা হয় যে ইজ বয়, এটা বললাম ইজ বয়, কিন্তু আমি এটা না বলে বললাম ইজ অফ বয়, তাহলে বাক্যটা ভুল। যদি আমি এগুলোর পরে অফ দেই তাহলে বলতে হবে ইজ অফ বয়েস। ইজ অফ কি? ইজ অফ বয়েস। আর এভরির পরে কখনো অফ বসে না, এটা মাথা রাখবেন। এভরির পরে কখনো অফ বসে না। এভরির পরে কি কখনো অফ বসে না। জান্নাত আজমি, আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ জান্নাত। অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন ক্লাসটা কেমন লাগছে, ক্লাসে কোনো ত্রুটি আছে কিনা, বুঝতে কারো কষ্ট হচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতেও ভুলবেন না, কারণ ধৈর্য ধরে লাইভের শেষ পর্যন্ত থাকেন, কিছু নিতে পারবেন। শুধু দৌড়দৌড়ি করলে হবে না, ধৈর্য ধরে লাইভের শেষ পর্যন্ত থাকেন, কিছু নিতে পারবেন, কিছু শিখতে পারবেন। এটা তো আমি প্রমিস করে বলতে পারি যে না শিখে আপনার উপায় নেই। তাহলে দেখেন যে ইজ, এইদার, নেইদার, ওয়ান, মেনি এগুলোর পরে অফ থাকলে নাউনটা অবশ্যই প্লুরাল হবে। এখন আমি বললাম ইজ বয়, কিন্তু যদি বলি ইজ অফ, ইজ অফ তখন বলতে হবে বয়েস। ইজ অফ কি? ইজ অফ বয়েস বলতে হবে। ইজ অফ কি? ইজ অফ বয়েস। কিন্তু এভরির পরে কখনো কি হয় না, কখনো অফ বসে না। এভরির পরে কি কখনো অফ বসে না। আচ্ছা, এবারে আমাকে বলেন তো, আমি যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ টিচার, এই বাক্যটা ভুল না সঠিক? এটা কারেকশনে আসছে যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ টিচার, এটা ভুল না সঠিক আমাকে একটু বলেন তো। ধরেন এটা কারেকশনে আসছে। হাবিবা জান্নাত, এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ। শফিকুল ইসলাম রাজীব স্যার, অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুল্লাহ আল মামুন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাকে বলেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ টিচার, এই বাক্যটা ভুল না সঠিক একটু বলেন তো। এই বাক্যটা ভুল না সঠিক একটু বলেন। যে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ টিচার, এই বাক্যটা কি ভুল নাকি সঠিক? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, গুড, রং। ওয়ান অফ মাই কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। জি স্যার, আপনার ক্লাস মানেই ম্যাজিক ক্লাস, থ্যাংক ইউ শাকিলা। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার, থ্যাংক ইউ, রং, থ্যাংক ইউ, রং। এই জান্নাত আজমি রাইট বলছো কেন রে ভাই?
ক্লাসটা খুবই ভালো লাগতেছে, থ্যাংক ইউ। এরপরে জেবা তাসনিয়া ফ্রেন্ডস হবে, গুড, ফ্রেন্ডস হবে রং। কামালউদ্দিন থ্যাংক ইউ। তার আমরা বুঝতে পারলাম যে যদি ইজ এভরি এইদার নেইদার অন, এইদার নেইদার অন, সরি এভরি হবে না, ইজ এইদার নেইদার অন এগুলোর পরে অফ থাকলে তখন এখানে প্লুরাল হবে, তার মানে ফ্রেন্ডস হবে। কি হবে? ফ্রেন্ডস। কি হবে? ফ্রেন্ডস হবে, গুড। তাহলে 4 নাম্বার। এবার আসি 5 নাম্বার মনে রাখবেন, all some enough, all some enough, all some এবং কি enough, তাই all some enough। এই all some enough এর পরে, all some enough এর পরে আমরা নাউন প্লুরালও নিতে পারবো, নাউন আনকাউন্টেবলও নিতে পারবো। এখানে দুইটাই সঠিক। all some enough এর পরে নাউন প্লুরালও নিতে পারবো, নাউন কি নাউন আনকাউন্টেবলও নিতে পারবো। তার মানে all some enough এরপরে নাউন প্লুরালও নিতে পারবো, নাউন কি নাউন আনকাউন্টেবলও নিতে পারবো। কিসের কিসের পরে বলেন তো? all some enough এরপরে নাউন প্লুরাল নিতে পারবো, নাউন আনকাউন্টেবল। এমডি জুয়েল আহমেদ, অনেক ভালো লাগতেছে ক্লাসটা, থ্যাংক ইউ জুয়েল। এই যে আপনাদের একটা কমেন্টই আমার আসলে সামনের দিকে আরো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা, আর কিছুই না। আপনাদের একটা ভালো কমেন্ট, আপনাদের একটা পজিটিভ কমেন্ট মানেই আমার সামনে আরো ভালো কাজ করার একটা কি অনুপ্রেরণা মাত্র। সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ক্লাসটি কেমন লাগছে। দেখেন all some enough এরপরে নাউন প্লুরাল হতে পারে, নাউন আনকাউন্টেবল হতে পারে। কি বলছি বলেন তো? all some enough এরপরে নাউন প্লুরাল হতে পারে, নাউন কি নাউন আনকাউন্টেবলও হতে পারে। তার মানে আপনি নাউন প্লুরালও হতে পারে, নাউন কি আনকাউন্টেবল হতে পারে। খায়রুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। খায়রুল ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দিয়েন ভাই। এমডি জুয়েল আহমেদ একটু লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে একটু খেয়াল করি, যেমন আমরা বলতে পারি সাম প্লেয়ার্স। দেখেন সাম কি সাম প্লেয়ার্স, যদি কাউন্টেবল হয় তাহলে অবশ্যই প্লুরাল করতে হবে। এখন সাম প্লেয়ার, তাহলে আসলে হবে অন্য অর্থ আসবে, তবে মূলত আমাদের নাউনটা প্লুরাল করতে হবে, সাম প্লেয়ার্স। এবারে আমি বলতে পারি যে সাম ইনফরমেশন, সাম কি ইনফরমেশন, তাহলে সাম প্লেয়ার্স, সাম কি সাম ইনফরমেশন। তাহলে সামের পরে এখানে প্লেয়ার্স হবে, প্লেয়ার্স হবে, প্লুরাল হবে কাউন্টেবল অর্থাৎ নাউন প্লুরাল, অথবা আনকাউন্টেবল সাম ইনফরমেশন, কারণ ইনফরমেশন কি একটি আনকাউন্টেবল নাউন। তার মানে all some enough এর পরে নাউন প্লুরালও বসানো যায় এবং নাউন কি নাউন আনকাউন্টেবলও কি বসানো যায়। তাহলে all some এবং enough এর পরে নাউন প্লুরালও বসানো যায়, নাউন কি নাউন আনকাউন্টেবলও বসানো যাবে। এক্সেপশনাল ক্লাস স্যার সূচনা, থ্যাংক ইউ। কামালউদ্দিন ভ্যালুয়েবল ক্লাস, থ্যাংক ইউ। পাওয়ারফুল ডিটারমিনার, হ্যাঁ পাওয়ারফুল পড়াবো জেবা তাসনিয়া। আচ্ছা, তাহলে এই যে সামের পরে প্লেয়ার্স, অর্থাৎ এটা আমাদের all some enough, এটা নাউন প্লুরাল নিতে পারে, নাউন কি নাউন আনকাউন্টেবলও নিতে পারে, অর্থাৎ দুইটাই নিতে পারে। অর্থাৎ কি অর্থাৎ দুইটাই কি দুইটাই নিতে পারে। তার মানে এটা নাউন প্লুরালও নিতে পারে, নাউন কি নাউন আনকাউন্টেবলও নিতে পারে। তাহলে এবারে আমরা বলতে পারি যে ধরেন আপনি বললেন যে অল স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রীরা, অল আপনি বললেন যে অল ওয়াটার, সকল পানি, বা অল ওয়াটার, অল কি অল ওয়াটার। তার মানে আপনি কি নাউন প্লুরালও নিতে পারেন, নাউন কি নাউন আনকাউন্টেবলও নিতে পারেন, নাউন প্লুরালও নিতে পারেন, নাউন আনকাউন্টেবলও কি নিতে পারেন। স্যার অনেকগুলো গ্রুপের মধ্যে শেয়ার করেছি, থ্যাংক ইউ জুয়েল আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। অল স্টুডেন্টস আর অল কি অল ওয়াটার, তার মানে নাউন প্লুরাল হতে পারে, নাউন কি
নাউন আনকাউন্টেবল হতে পারে। তাহলে আমি একটু শুরু থেকে সবাই মনোযোগ দিবেন, সবাই প্লিজ সবাই মনোযোগ দিবেন। আর যদি এখনো শেয়ার করে না থাকেন শেয়ার করেন। আমি পুরো টোটাল ডিটেলসটা আমি একবার বলতেছি, খেয়াল করেন। মেনি এবং ফিউ এর পরে নাউন অবশ্যই প্লুরাল হবে। মেনি এবং ফিউ এর পরে নাউন অবশ্যই প্লুরাল হবে। মাস এবং লিটলের পরে অবশ্যই নাউন আনকাউন্টেবল হবে। মাস এবং লিটলের পরে অবশ্যই নাউন আনকাউন্টেবল হবে। এবার আসেন যে ইজ এভরি এইদার নেইদার, কি কি? ইজ এভরি এইদার নেইদার এরপরে নাউন সিঙ্গুলার তবে কাউন্টেবল। ইজ এভরি এইদার নেইদার এরপরে নাউন সিঙ্গুলার তবে কি? তবে কাউন্টেবল। নাউন সিঙ্গুলার তবে কি? তবে কাউন্টেবল হবে। নাউন সিঙ্গুলার হবে তবে কি হবে? তবে কাউন্টেবল হবে। কিন্তু যদি ইজ এভরি এইদার নেইদার ওয়ান এগুলোর পরে মেনি এগুলোর পরে অফ থাকে, অফ থাকলে অবশ্যই নাউন প্লুরাল হবে। অবশ্যই নাউন প্লুরাল হবে। যেমন আপনি বলবেন যে ওয়ান বয় কিন্তু ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান স্টুডেন্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, বা এভরি ইজ স্টুডেন্ট ইজ অফ স্টুডেন্টস, এভাবে করে বলতে হবে। এরপর আসেন অল সাম এনাফ এগুলোর পরে নাউন প্লুরাল হতে পারে, নাউন আনকাউন্টেবলও হতে পারে। অল সাম এনাফ এগুলোর পরে নাউন কি? নাউন প্লুরাল হতে পারে, নাউন কি? আনকাউন্টেবল হতে পারে। যেমন আপনি বলতে পারেন সাম ওয়াটার, আবার সাম স্টুডেন্টস, সাম প্লেয়ার্স, এভাবে এনাফ মানি, এনাফ স্টুডেন্টস, এনাফ মানি, এনাফ কি? এনাফ স্টুডেন্টস, এনাফ মানি, আবার এনাফ কি? এনাফ স্টুডেন্টস। এনাফ মানি, এনাফ কি? এনাফ স্টুডেন্টস, এনাফ কি? এনাফ মানি, এনাফ স্টুডেন্টস। আচ্ছা আমাকে একটু বলেন তো এই বিষয়টুকু ক্লিয়ার কিনা? আমি দুই তিনটে কোশ্চেন ধরবো, একটু আমাকে বলেন ক্লিয়ার কিনা। মুফাজ্জল মিয়া এক্সেলেন্ট ক্লাস, থ্যাংক ইউ ভাইয়া। একটু আপনারা এখনো শেয়ার করেন, একটু শেয়ার করবেন। আর একটু প্লিজ আমাকে একটু বলেন যে এইটুকুর ভিতর সমস্যা আছে কিনা বা বুঝতে পারছেন কিনা। আমি কয়েকটা কোশ্চেন ধরবো, দেখবো আপনারা পারেন কিনা। কয়েকটা কোশ্চেন ধরবো, দেখবো পারেন কিনা। একটু কমেন্ট করেন দ্রুত যে এইটুকুর ভিতর সমস্যা আছে কিনা, একটু কমেন্ট করেন। ক্লিয়ার? রোদালা রুমি থ্যাংক ইউ, কামালউদ্দিন থ্যাংক ইউ, নাহিদ হাসান থ্যাংক ইউ, জেবাত আসনিয়া ইয়েস স্যার ক্লিয়ার থ্যাংক ইউ, নদী খানম ক্লিয়ার ভাইয়া থ্যাংক ইউ, শাকিলা থ্যাংক ইউ। সবাই একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা। আমি কোশ্চেন ধরবো কয়টা। আসাদক ইয়েস স্যার, জান্নাত জি ভাইয়া ক্লিয়ার থ্যাংক ইউ। সবাই একটু আমাকে জানান তো। দেবদূত ধারণা পরিষ্কার স্যার থ্যাংক ইউ দেবদূত। আর এই বিষয়গুলো এভাবে কোনো বইও আপনি ব্যাখ্যাকারে পাবেন না। এবারে আমি আপনাকে দুই একটা কোশ্চেন ধরি। এক নাম্বার, হি হ্যাজ এ ফিউ ড্যাশ ইন হিজ লাইফ, ইন হিজ কি? ইন হিজ লাইফ। তাহলে এখন অপশন এ প্রবলেম, অপশন বি প্রবলেমস, অপশন সি অ্যাঙ্গার, অপশন ডি মিস্টেক।
মিস্টেক, অপশনটি কি মিস্টেক। আচ্ছা এবারে এখানে কি হবে বলেন তো, হি হ্যাজ এ ফিউ ড্যাশ, এখানে প্রবলেম, প্রবলেমস, অ্যাঙ্গার, মিস্টেক কি হবে একটু দেখি মনে আছে কিনা। কাবুল সর্দার পরিষ্কার, থ্যাংক ইউ কাবুল। শারিয়ার আহমেদ, থ্যাংক ইউ। শারিয়ার কবির লাকি ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভাইয়া। শফিকুল ইসলাম রাজীব, থ্যাংক ইউ ভাইয়া। প্রবলেমস গুড, রোদালমি গুড, শফিকুল ইসলাম রাজীব বি গুড, গুড, থ্যাংক ইউ। শবনাম ফারিয়া, থ্যাংক ইউ। বি গুড, তাহলে কি হবে এ ফিউ কি এ ফিউ প্রবলেমস, এ ফিউ কি এ ফিউ প্রবলেমস, এ ফিউ কি এ ফিউ প্রবলেমস, তাহলে হি হ্যাজ এ ফিউ কি এ ফিউ প্রবলেমস ইন মাই কি ইন হিজ লাইফ, ইন হিজ কি ইন হিজ লাইফ। আচ্ছা এবারে বলেন তো, every writers has a pen name, every writers has a pen name, এই বাক্যটা ভুল নাকি সঠিক, এটা কি রং নাকি কারেক্ট, কারেক্ট নাকি ইনকারেক্ট বলেন তো। every writers has a pen name, every writers has a pen name, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট একটু বলেন তো। প্রবলেমস গুড, মিজানুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমাকে বলেন তো এভরি রাইটার্স হ্যাজ এ পেন নেম, এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট একটু বলেন তো, কারেক্ট নাকি ইনকারেক্ট একটু বলেন, কারেক্ট নাকি ইনকারেক্ট একটু বলেন তো। এভরি রাইটার্স হ্যাজ এ পেন নেম, কারেক্ট না ইনকারেক্ট বলেন। এভরি রাইটার হবে জান্নাতুল ফেরদৌস। শফিকুল ইসলাম রাজীব ভাই কি মনে নেই না ভুলে গেছেন? মিজানুর রহমান বি ওকে, এভরি রাইটার। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো, কমেন্ট করেন দেখি কে কি বুঝতে পারছেন, একটু কমেন্ট করেন। সবাই কমেন্ট করেন এবং ব্যাখ্যা সহ কমেন্ট করেন দেখি কে কি বুঝতে পারছেন। ব্যাখ্যা সহ কমেন্ট করেন, ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ একটু কমেন্ট করেন। ইনকারেক্ট গুড, রং, রং গুড, ইনকারেক্ট, ইনকারেক্ট। জায়দ আক্তার, মিজানুর রহমান, কামাল উদ্দিন, শাকিলা, জান্নাত আজমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে যে এত সহজ করে বোঝার জন্য। তাহলে এখানে কেন ভুল, সঠিক কি হবে, এভরির পরে নাউনটা সিঙ্গুলার হবে, তার মানে কি এভরি রাইটার, এভরি কি এভরি রাইটার, এভরি কি রাইটার। আবার এভরির পরে কখনো অফ বসে না, একটা সেন্টেন্স দেই বলেন যে এভরি অফ রাইটার্স কেম টু মি, এটা ভুল না সঠিক? এভরি অফ রাইটার্স কেম টু মি, এভরি অফ রাইটার্স কেম টু মি, এটা কি ভুল না সঠিক একটু বলেন তো। এভরি প্লাস নাউন সিঙ্গুলার কাউন্টেবল, নাহিদ হাসান, থ্যাংক ইউ ভাইয়া। মাহফুজা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, সিঙ্গুলার হবে। আচ্ছা এভরি অফ রাইটার্স কেম টু মি, এটা কি ভুল না সঠিক? এভরির পরে নাউন সিঙ্গুলার কাউন্টেবল গুড, এভরি এইদার নেইদার ইজ অন, পরে নাউন কি আনকাউন্টেবল, এটা তো জান্নাতুল ফেরদৌস তুমি কি ভুল লিখে ফেললা? এখানে বলা হয়েছে যে এভরি এইদার নেইদার, ইজ এভরি এইদার নেইদার অন, এগুলোর পরে নাউন সিঙ্গুলার কাউন্টেবল,
সিঙ্গুলার কাউন্টেবল এগুলাই ফেললে হবে না, সিঙ্গুলার কাউন্টেবল হবে, সিঙ্গুলার কাউন্টেবল। আর এগুলোর উপর অফ থাকলে নাউনটা প্লুরাল হয়, অফ থাকলে নাউন কি, নাউন প্লুরাল হয়। ইনকারেক্ট, ভুল। আচ্ছা কেন ভুল একটু বলেন তো, কেন ভুল, কেন ভুল দেখি, ভুলটা ধরতে পারেন কিনা, কেন ভুল বলেন তো, কেন ভুল একটু বলেন, কেন কেন ভুল, কেন একটু বলেন, ভুল কেন এটা একটু বলেন তো প্লিজ। এভরি এর পরে অফ হয় না, এভরি এর পরে কি, এভরি এর পরে অফ হয় না, কি হয় না, এভরি এর পরে কি হয় না, এভরি এর পরে অফ হয় না। গুড। এভরি এর পরে কি অফ হয় না। ইস অফ রাইটার্স, কেম টু মি হবে, কেম কেম কেম, এভরি রাইটার কামস হবে, এভরি রাইটার। গুড, অফ হবে না। গুড। এই যে সবাই বুঝতে পারছেন, তাহলে আপনার এই যে সময়টা দিলে সময়টা কাজে আসছে, তার মানে আপনারা বুঝতে পারছেন, আপনারা কি, আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদেরকে আজকের ডিটারমিনার পড়ানোর উদ্দেশ্য যে আপনাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়তেই হবে, এখান থেকে কোশ্চেন আসবেই। সো এই জন্য ডিটারমিনার না বুঝলে, এই যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বুঝাতে গেলে অনেকেই যে ভাই ডিটারমিনার কি, কোনটা ডিটারমিনার, তাহলে কোনগুলো ডিটারমিনার আপনি এখন পারবেন না, অবশ্যই পারবেন। ডিটারমিনারের ব্যবহার ইনশাআল্লাহ আপনি পারবেন। সো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আর একটা কথা একটু খেয়াল রাখবেন, সেটা হলো যে বিসিএস কনফিডেন্স লায়ন তাসনিমে গিয়াস পরিচালিত বাংলাদেশে নাম্বার অন ব্র্যান্ড কোচিং জগতে, কোচিং জগতে কনফিডেন্স মানেই লায়ন তাসনিমে গিয়াস পরিচালিত কনফিডেন্স। আর ভাইয়া আপনাদেরকে, ভাইয়ারা আপুরা আপনাদেরকে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করব, কথাগুলো মন দিয়ে শুনবেন প্লিজ। লাইভটা যারা শেয়ার করেন না একটু শেয়ার করবেন, এবং কেউ লাইভ থেকে লিভ নেবেন না প্লিজ, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। সেটা হলো বর্তমান এই প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে বাণিজ্যিকভাবে ব্যাঙ্গের ছাতার মতো অনেক কোচিং কিন্তু গজিয়েছে, অনেক কোচিং। এখন দেখবেন অলিতে গলিতে, এমন আপনার গ্রামের মধ্যে, আপনার মহল্লার মধ্যেও প্রাইমারি নিয়োগের কোচিং খুঁজে পাবেন। তাহলে এই যে বিষয়টা আপনি খেয়াল রাখবেন, এরা কিন্তু মৌসুমী কোচিং ব্যবসায়ী। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি প্রাইমারি নিয়োগের জন্য আপনাকে কোচিং করা কেন দরকার, কোচিং করতে হবে আপনার পড়াটাকে ঘোষানোর জন্য। আচ্ছা আমাকে একটু বলেন তো ফ্র্যাঙ্কলি, আজকের যে ডিটারমিনেন্ট আপনি ক্লাসে পড়লেন, এটা আমি ক্লাসে আপনাকে পড়াই দিলাম, এখন বাসায় পড়তে গেলে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনি নিজে নিজে এই টপিকটা কি আসলে 1 ঘন্টায় ঘোষাতে পারতেন? বা ডিটারমিনেন্ট তো অনেক কিছু, কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না, এই বিষয়গুলো আপনি বুঝতেন? আপনি কিন্তু বুঝতেন না। তাহলে যেহেতু আপনি এই বিষয়গুলো বুঝতেন না, এই কারণেই কিন্তু আমাদের মূলত কোচিং এর দরকার, যে কোনটুকু পড়বেন কোনটুকু কি পড়বেন না। সো এজন্য আপনি যদি কোচিং না করে পারেন ভালো, যদি আপনার বাসায় কোনো গাইডলাইন থাকে, বাসায় কেউ আপনাকে গাইডলাইন করার মতো থাকে, বা আপনাকে দিক নির্দেশনা দেওয়ার মতো, বা আপনাকে সিলেবাস বুঝিয়ে দেওয়ার মতো থাকে, তার সমস্যা নেই। কিন্তু আপনি একজন কোচিংয়ে আসলে কি আপনি বিভিন্ন টিচারদের একটা স্বর্ণাপন্ন হতে পারবেন, বিভিন্ন টিচারদের অধীনে আপনি ভালো কিছু করতে পারবেন। সো এই জন্য বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং সর্বপ্রথম কোচিং কিন্তু বিসিএস কনফিডেন্স। 30 বছর এই প্রতিষ্ঠান, 30 বছর, ওই যে কবর কবিতা পড়ছেন না, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, সেই কবর কবিতাতে 30 বছর। আর আমাদের এই কোচিং এর বয়স 30 বছর। 1991 সালে প্রতিষ্ঠিত লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের হাত ধরে প্রতিষ্ঠান বাংলাদেশে জন্মগ্রহণ করে, এবং এটাই বাংলাদেশের সর্বপ্রথম একটি প্রতিষ্ঠান। সো আপনারা কোচিং করার ক্ষেত্রে এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে তারপরে কোচিং করবেন। এবং বিশেষ করে কিশোরগঞ্জ শাখার জন্য একটু ভালো করে শুনেন, কিশোরগঞ্জ শাখা আমাদের বিগত যে প্রাইমারি সার্কুলার হয়েছে, সেখানেও কিশোরগঞ্জ শাখা থেকে অনেক স্টুডেন্ট প্রাইমারিতে চাকরি পেয়েছে। যারা এই লাইভে কিশোরগঞ্জের আছেন, তারা অবশ্যই কিশোরগঞ্জের আমাদের অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা চাকরি পেয়েছে তাদের প্রোফাইল আপনি দেখতে পারবেন যে কতগুলি স্টুডেন্ট। কারণ বিগত যে কিশোরগঞ্জে প্রাইমারি নিয়োগের কোচিংটা হয়েছিল, সেখানেও আমি ক্লাস নিয়েছিলাম। তখন কিশোরগঞ্জের খড়মপট্টিতে আমাদের অফিস ছিল, এখন ক্লাসিক গলিতে গুরুদল কলেজে কিশোরগঞ্জে। আর তখন গত বছর যে প্রাইমারি নিয়োগের কোচিংটা হয়েছিল, তখন আমাদের অফিস ছিল কিশোরগঞ্জের খড়মপট্টিতে। সো আমি খড়মপট্টিতে ক্লাস নিয়েছি,
সেখানে যারা প্রাইমারি নিয়োগের ক্লাস করেছে আমার কথা জিজ্ঞেস করে দেখবেন সুমন স্যারকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট চিনবে এবং আমার ক্লাস ডিরেক্ট করেছে এবং অনেকে চাকরিও পেয়েছে। সো আপনারা অনেকেই দেখছি আমাদের পেজে লিখেন যে ভাইয়া এটা সরাসরি ঢাকা থেকে টিচার আসবে কিনা। ভাইয়া বিসিএস কনফিডেন্সের প্রত্যেকটা শাখায় আমাদের হেড অফিসের টিচার এবং প্রত্যেকটা শাখায় আমাদের ফার্মগেট, মালিবাগ, মৌসক সহ ঢাকার শাখাগুলোতে যারা ক্লাস নেন তারাই কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে ক্লাস নেন। সো কিশোরগঞ্জে যে টিচারগুলো যাবে আমি আপনাকে কনফার্ম করব প্রত্যেকটা টিচার ঢাকা ফার্মগেটের ক্লাস নেয় টিচার, প্রত্যেকটা টিচার ঢাকা ফার্মগেটে যারা ক্লাস নেন, যেন এই যে মুন্না স্যার বর্তমান ঢাকা ফার্মগেট অনলাইনে এসে ক্লাস নিচ্ছে, আমি ক্লাস নিচ্ছি, বুলবুল স্যার ক্লাস নিচ্ছেন, নাসির স্যার ক্লাস নিচ্ছেন, এরা সবাই ঢাকা ফার্মগেট হেড অফিসের ক্লাস নেয় টিচার, এরা সবাই কিশোরগঞ্জে ক্লাস নেবে। সো আপনার ভয়ের কিচ্ছু নেই এবং আপনাদেরকে নোট শিট পর্যাপ্ত পরিমাণ এবং যতটুকু প্রয়োজন তা আপনাকে দেওয়া হবে, এ নিয়ে আপনাদের টেনশনের কিছুই নেই। এবং আপনারা ফেস টু ফেস ক্লাস করলে বুঝতে পারবেন ভাই অনলাইনের ক্লাস তো আসলে অনেক সময় অনেক হিসাব করে নিতে হয়, অনেক কিছুই আমরা চিন্তা ভাবনা করে অনলাইনে ক্লাস নিতে হয়, কিন্তু ফেস টু ফেস তখন দেখবেন যে আরও ক্লাসে মনে হয় আগুন জ্বলতেছে, এমন ক্লাস ফাটাফাটি। কারণ আমরা তো বিসিএস লাইনে পড়াই, বিসিএস আমরা পড়াই, সো আমাদের কাছে প্রাইমারি নিয়োগটা এটা হলো পান্তা ভাতের মতো, এটা আমাদের কাছে কিচ্ছুই না। প্রাইমারি নিয়োগের কোচিংটা আমাদের কাছে কিচ্ছুই না, এটা আমাদের কাছে পান্তা ভাতের মতো। যেখানে আমরা ব্যাংক জব পড়াচ্ছি, আমরা যেখানে বিসিএস এর মতো জায়গায় আমরা ক্লাস নিচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে হাজার হাজার বিসিএস ক্যাডার অফিসার বেরোচ্ছে প্রতি বছর। সো প্রাইমারি এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আপনারা অবশ্যই সিনে এবং জেনে ব্র্যান্ডেড প্রতিষ্ঠান দেখে ভর্তি হবেন, এটা আপনাদের অবশ্যই। আর কিশোরগঞ্জে যারা আছেন আগামী মাসের 6 তারিখে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মুন্না স্যারের সেমিনার আছেন, সরাসরি সেমিনার আছেন, আপনার সেমিনারটা করবেন এবং দেখবেন কেমন লাগে। সেমিনারের পরেই আমি আসবো কিশোরগঞ্জে ইংলিশ ক্লাস নিতে, সরাসরি ফেস টু ফেস দেখা হবে কিশোরগঞ্জ ছাত্রছাত্রীদের সাথে। এবং আমি আপনাদেরকে এই লাইভ থেকে প্রমিস করছি কিশোরগঞ্জের প্রাইমারি নিয়োগের প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ আমি নিব এবং আপনাদের কোর্সটা আমিই কমপ্লিট করে দিব, এজন্য আপনাদের টেনশনের কিচ্ছুই নেই। সো আপনারা নির্দ্বিধায় ব্রাঞ্চে যোগাযোগ করেন, ব্রাঞ্চে ভর্তি হন এবং ব্রাঞ্চ থেকে আপনারা সকল দিক নির্দেশনা নেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের এই লাইভে যাকে ধন্যবাদ না দিলেই নয় সে হলো বিসিএস কনফিডেন্সের সম্মানিত ডিএমডি মহোদয় জিয়াউল ইসলাম জিয়া স্যার, যার অনুপ্রেরণা আজকে বাংলাদেশে 61টি ব্রাঞ্চ চলতেছে এবং স্যার এবছর অনুমতি দিয়েছেন সব শাখাগুলোতে প্রাইমারি নিয়োগের কোচিং করতে পারবে এবং কোচিং চালাতে পারবে। আমরা আগে সব শাখায় দিতাম না, এবছর আমরা 61টা শাখায় প্রাইমারি নিয়োগের সুযোগ দিয়েছেন এবং এজন্য আমাদের শ্রদ্ধেয় ডিএমডি মহোদয় জিয়াউল ইসলাম জিয়া স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং এর সাথে সাথে সবচেয়ে মহতী নারী এবং যার হাত ধরে বাংলাদেশের বেকার যুব সমাজ আশার আলো দেখেন এবং ভরসার জায়গা খুঁজে পান, সে হলেন আমাদের শ্রদ্ধেয় লায়ন তাসনিমা গিয়াস ম্যাম। এবং ম্যামের জন্য সবাই দোয়া করবেন যাতে এই কনফিডেন্সকে আমরা আরও এগিয়ে নিতে পারি এবং আমরা বাংলাদেশের বেকার ছাত্রছাত্রীদের আরও ভরসা এবং আস্থা কুড়াতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে এবং কিশোরগঞ্জের সরাসরি ক্লাসরুমে।